ডক্টর ইউনূস শি জিনপিংয়ের বৈঠক শুরু আজ। প্রাধান্য পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও বাণিজ্য সহযোগিতা। হাতে নিয়ে ভিতরে প্রবেশ করুন, বিনা টিকিটে ভিতরে প্রবেশ নিষেধ। টানা 9 দিনের ছুটি শুরু। কমলাপুর স্টেশন থেকে সময় মতোই ছাড়ছে ট্রেন। মহাসড়কে চাপ বাড়লেও তীব্র যানজট না থাকায় ঈদ যাত্রায় স্বস্তি। রাস্তা আছে ভালো, কোনো যানজট নেই, একে ক্লিয়ার। গত ঈদের তুলনায় এবার অনেক ভালো নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, অনেক পরিস্থিতি স্বাভাবিক অবস্থার উন্নতি হয়েছে। 500 টাকা ভাড়া বরিশালে, এখন সেই ভাড়া 800 টাকা। বাস ঠিক মতো আসতেছে না, ইভেন কাউন্টারের কথা বললাম তাও জিজ্ঞেস করতেছে যে ওরাই বলতেছে না যে বাস কখন আসবে। মুঘল ঐতিহ্যে সাজানো হয়েছে এবারের ঈদ উৎসব। থাকছে ঈদ মেলা ও শোভাযাত্রা, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস। এবং রোহিঙ্গাদের সহায়তার $7.30 কোটি দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমেই খরচ হবে এই অর্থ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন আর আমি মশিউর অনেক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠকের আরও বিস্তারিত জানাতে চীনের বেইজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। তিনি জানাবেন সেখানে শি জিনপিং এর সঙ্গে তার কেমন আলোচনা হবে। বিশেষ করে সেখানে কথা আছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার। আমরা যুক্ত হয়ে যাচ্ছি চীনের বেইজিং থেকে, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, আপনি জানাবেন যে আজকের এই বৈঠকে কি কি বিষয়ে প্রাধান্য পাচ্ছে? অনেক আপনার সঙ্গে ঠিক যখন কথা বলছি বাংলাদেশ সময় 8টা আর এখানকার স্থানীয় সময় সকাল 10টায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক সেটি শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে তিনি চীনের গ্রেট হল, যেটাকে বলা হয় চীনের রাষ্ট্রপতির বাসভবন, সেখানে তিনি এসে পৌঁছেছেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তার সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকটি আসলে বহুল আলোচিত একটি বৈঠক বাংলাদেশের জন্য, কারণ আপনি জানেন যে এই বৈঠকের উপরে নির্ভর করছে যে বাংলাদেশের সঙ্গে চীনের আন্তঃবাণিজ্যিক সম্পর্ক সহ চীনের যে আঞ্চলিক সম্পর্ক সেটি ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকবে। বিশেষ করে নানা ধরনের আলোচিত ইস্যু রয়েছে, যেই বিষয়গুলো দিয়ে নিয়ে গোটা পৃথিবী তাকিয়ে আছে এই বৈঠকের দিকে। বিশেষ করে যদি বলি যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছেন গোটা বাংলাদেশের মানুষ, যে আসলে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কোনো ইতিবাচক আলোচনা হয় কিনা, সেখান থেকে কোনো অগ্রগতি নিয়ে তিনি যেতে পারেন কিনা, এই বিষয় তো রয়েছে। এর বাইরে আরেকটি বড় এজেন্ডা রয়েছে, যেটি আমি এর আগেও বলেছিলাম যে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের সব মিলিয়ে চীন থেকে $26 বিলিয়ন মতো বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে, যেগুলোর বেশিরভাগই উচ্চ সুদ হারে ঋণ নেওয়া হয়েছিল। সেই ঋণগুলোকে একেবারে সহজ শর্তে নিয়ে আসা, নিম্নহারে নিয়ে আসার জন্য আন্তরিক প্রচেষ্টা থাকবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, সে বিষয়ে আলোচনা হবে। এর বাইরে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের বেশ কিছু জায়গায় চীন আসলে বিনিয়োগ করতে চায়, সেগুলো নিয়েও অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বাংলাদেশ রেল প্রকল্প সহ নানা ধরনের উন্নয়ন প্রকল্পে চীন আসলে সহজ শর্তে ঋণ দিয়ে তারা প্রকল্পে তারা বিনিয়োগ করতে চায়। যদি বলি যে আসলে এখন যে বৈঠকটি চলছে, এই বৈঠক বলা যায় যে আধা ঘন্টারও বেশি কিছু সময় ধরে চলবে। সেই বৈঠকের পরে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্সিয়ালে চলে যাবেন চীনের। সেখানে চীনের যেই একবারে উচ্চ পর্যায়ের যেই বিনিয়োগকারীরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপরে তিনি টেকসই উন্নয়ন নিয়ে একটি গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। তারপরে এখানে সামাজিক ব্যবসা সহ আরও নানা অর্থনীতির বিষয় নিয়ে আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এভাবে কিন্তু আজকে সারাদিনই তিনি একের পর এক বৈঠকে অংশ নেবেন এবং সেই বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের যেই চুক্তিগুলো রয়েছে, সমঝোতা চুক্তিগুলো রয়েছে, প্রত্যেকটা বৈঠকের কিন্তু কোনো না কোনো চুক্তি হয়তো তিনি চূড়ান্ত করে এখান থেকে নিয়ে যাবেন।
গতকালকে তিনি বড় সম্মেলনে তিনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। সেই সম্মেলনে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের ভূমিকার কথা বলেছেন, এশিয়ান নেতাদের ভূমিকার কথা বলেছেন। রোহিঙ্গা সংকট নিয়েও নিশ্চয়ই চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হবে। সব মিলিয়ে আসলে আমরা অপেক্ষা করছি যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার কী আলোচনা হয়। সেই আলোচনা আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে আমরা কথা বলবো। বৈঠক এখনো চলছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যে দুই রাষ্ট্রনেতার মাঝে কী আলোচনা হয়েছে, সেটি আপনার মাধ্যমে আমি পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখনকার মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ খবর। ঐতিহাসিক চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। শুরু হলো টানা 9 দিনের ঈদের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এবার স্বস্তিতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী দেলোয়ার দোলন। সরাসরি চলে যাব তার কাছে। দোলন, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে কয়টি ট্রেন এখন পর্যন্ত ছেড়েছে, আর সব ট্রেন সময় মতো ছাড়তে পারছে কিনা, কেমন দেখতে পাচ্ছেন সেখানে সরজমিনে? অনেক আপনি যেমনটা বলছিলেন সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানীতে যেমন মানুষ রাজধানী ছাড়ছেন। আমরা সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি। আমরা দেখছি যে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা যত বাড়ছে বিপর্যয়ের সংখ্যা কিছুটা বাড়ছে। বিশেষ করে আপনি এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাওয়ার কথা, সকাল 8টায় হয়তো বা এটি খুব অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে, কিন্তু কিছু সময় আগে জামালপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছিল সেটি সকাল 7:30টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় 20 থেকে 25 মিনিট দেরি করে ছেড়েছে। অন্যদিকে অন্যান্য প্ল্যাটফর্মগুলো আমরা দেখেছি যে 15 থেকে 20 মিনিট দেরি করেই মূলত প্রত্যেকটি ট্রেন তাদের নির্ধারিত গন্তব্যের ভিতরে ছুটছে। তবে আমরা দেখছি যে যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে তারা বলছিলেন যে প্ল্যাটফর্মে আসার পরে যেমনিভাবে টিকিট আগে থেকে অনেকে কাটেননি, তারা অনেকে দাঁড়িয়ে যাবেন এমন টিকিট নিলেও কিন্তু ভেতরে জায়গা না পাওয়ার কারণে বাহিরে কিংবা ছাদে পর্যন্ত উঠতে আমরা দেখেছি। তবে ট্রেন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্টদের আমরা এই বিষয়ে তৎপর দেখেছি, তারা যেন কেউই ছাদে না যেতে পারেন কিংবা কোনো ধরনের দুর্ঘটনার কবলে না পড়েন সেটি নিশ্চিতের জন্য তারা তৎপর রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও যে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে ট্রেনটি সেখানের শতভাগ যাত্রীকে ছাদ থেকে নামানোর জন্য তারা তৎপরতা চালাচ্ছেন। তবে এর আগে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সেখানে আমরা দেখেছি যে ছাদে অনেকটা ঝুলে অনেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা আরেকটি বিষয় তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এবছর যেন কেউ কোনোভাবে টিকিট ছাড়া যেতে না পারে। যেমনিভাবে প্রতি বছর দেখা যায় যাত্রীদের একটি বড় অংশ টিকিট না কেটে পরিবহনের কিংবা ট্রেনে উঠে পড়েন, সেটি নিশ্চিতের জন্য তারা বেশ তৎপরতা আমরা দেখেছি। তবে এই আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ভোগান্তির চিত্র আসলে যাত্রীদের ঈদ যাত্রা সেটি শুরু হয় সড়ক পথ থেকে, কেননা আজকে সেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যে পরিমাণ যানজট তৈরি হয়েছে, বিশেষ করে তারা বলছিলেন ট্রাফিক ব্যবস্থা যে নড়বড়ে অবস্থা, ট্রাফিক পুলিশের তার তৎপরতা না দেখার কারণে এমন যে সড়কে ভোগান্তি সেটি এসে অনেকে ট্রেন মিস করার মতো কিংবা না পাওয়ার মতো ঘটনা ঘটেছে আমরা যেমনটা জানতে পেরেছি। আপনি জানতে চেয়েছিলেন যে ট্রেন বিপর্যয় ঘটেছে কিনা, যে শিডিউল বিপর্যয়, সেটি অনেকাংশেই ঘটছে। বিশেষ করে অনেক ক্ষেত্রে 20 মিনিট 25 মিনিট পর্যন্ত হচ্ছে। তবে মোটা দাগে বলা যায় যে প্রত্যেকটি ট্রেনেই বলা যায় 20 মিনিটের মধ্যে কিংবা 25 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বলছেন যে ব্যবস্থাপনার কিছু অংশের ত্রুটি তারা লক্ষ্য করছেন, যার কারণে হয়তো বা এমন ভোগান্তি হচ্ছে। তারা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা আরও বেশি তৎপর হওয়ার মধ্য দিয়ে যে ভোগান্তি সেটির অবসান ঘটবে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রায় আমার কাছে থাকা সবশেষ তথ্য। রোশন, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখ হচ্ছে নগরবাসী। আমরা দেখছিলাম দেলোয়ার দোলন সহকর্মী জানাচ্ছিলেন কমলাপুরের চিত্র। এবার রেলপথের খবরের পাশাপাশি কিন্তু আমরা মহাসড়কের খবর রাখছি। সেখানে যানবাহনের চাপও কিন্তু বাড়ছে। আজ থেকে যেহেতু লম্বা 9 দিনের ছুটি শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মহাসড়কেও তীব্র যানজটের শঙ্কা করছে যাত্রীরা। সেই খবরে আমরা জানবো। সেই খবর জানাতে গাজীপুরে আছেন সহকর্মী ইফতেকার রায়হান, সাভারে হুমায়ুন কবির এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতেই ইফতেকার, আপনার কাছে জানতে চাই ঈদ যাত্রায় কোনো দুর্ভোগ সৃষ্টি হয়েছে কিনা এখন পর্যন্ত, সেই সার্বিক চিত্রটা আমাদেরকে জানাবেন।
একদম সকাল ভোর থেকে কিন্তু ঘরমুখো মানুষের যে ঈদ যাত্রা সেটি কিন্তু আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখতে পেয়েছি। বিশেষ করে গতকাল কিন্তু সরকারি যে কর্মদিবস সেটি কিন্তু শেষ হয়েছে, শেষ কর্মদিবস। এবং এরপর থেকে কিন্তু মহাসড়কে এক ধরনের আমরা দেখছিলাম যে যাত্রীদের চাপ বাড়ছিল। তবে পাশাপাশি আজকে সকাল থেকে কিন্তু যে গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানাও কিন্তু ছুটি রয়েছে। যে কারণে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে এই মহাসড়কে যাত্রী এবং যে যানবাহনের চাপ সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একদম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এলাকা পর্যন্ত প- প্রায় প্রত্যেকটি বাস স্টপেজে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের ধীর গতি রয়েছে। পাশাপাশি থেমে থেমে কিন্তু বেশ কয়েকটি স্থানে আমরা যানজট দেখতে পেরেছি। এর মধ্যে একটি হচ্ছে টঙ্গীতে, যেখানে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে, সেই বিআরটি ফ্লাইওভারের মুখে যানজট রয়েছে। পাশাপাশি নগরীর বোটবাজার, তারগাছ এবং মালেকের বাড়ি সাইনবোর্ড এবং চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া বাইপাস, এই জায়গাগুলোতে কিন্তু আমরা যানবাহনের জটলা দেখতে পেয়েছি। এবং এই জটলার কিন্তু অন্যতম একটি কারণ হচ্ছে আমরা দেখেছি যে মহাসড়কে যে যত্রতত্র যে মহাসড়কে যে অটো রিকশা চলাচল করছে সেটির কারণে কিন্তু একটি যান চলাচলের ধীর গতি সৃষ্টি হচ্ছে। এবং পরিবহন সংশ্লিষ্টরা কিন্তু আমাদেরকে বলছেন অন্যান্য বছর কিন্তু মহাসড়কে ঈদের সময় যান চলাচলের ক্ষেত্রে এই মহাসড়কের দৌরাত্ম অনেকটাই কমিয়ে আনা হয়, কিন্তু এবছরই কিন্তু ব্যতিক্রম। কারণ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জুড়ে কিন্তু যেই অটোরিকশার যে দৌরাত্ম সেটি কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবং এই গাজীপুর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ড্রোনের মাধ্যমে তারা পর্যবেক্ষণ করবেন এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু যে সকল স্থানে যানজট সৃষ্টি হবে সেই জায়গা থেকে আলাদাভাবে তারা মনিটরিং করে যানজট নিরসনে কাজ করবেন। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি এপিবিএন এবং ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি থানা পুলিশের সদস্যরাও কিন্তু এই যানজট নিরসনে কাজ করছেন। এবং আজকে সারাদিনই কিন্তু এই যে ঘরমুখো মানুষের যে ভিড় সেটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থাকবে এবং সেটি ঈদের আগ পর্যন্ত এই মহাসড়কে দৃশ্যমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঈদ যাত্রা সবশেষ। আমরা চলে যাব সাভারে, সেখানে আমাদের রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির, তিনি জানাবেন সেখানকার সবশেষ তথ্য। হুমায়ুন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন, সাভারের চিত্র কিন্তু অনেকটা গাজীপুরের মতোই বলা যায়। কারণ আমরা দেখেছি সকাল 7টা পর্যন্ত কিন্তু সড়ক মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু 7টার পর থেকে এই কিন্তু আমরা লক্ষ্য করছি 20 মাইল থেকে নবীনগর এবং পল্লী বিদ্যুৎ এবং বাইপাইল নবীনগর চন্দ্রা যে সড়কটি সেটিও কিন্তু যানজটের দখলে চলে যায়। আস্তে আস্তে মানুষের চাপ বাড়তে থাকে, গাড়ির চাপ বাড়তে থাকে। এখন কিন্তু মোটামুটি ধীরগতির একটি সড়কে পরিণত হয়েছে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর যে চন্দ্রা মহাসড়ক রয়েছে। ফলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কিন্তু গতকাল এবং গত পরশু থেকেই কিন্তু আস্তে আস্তে গার্মেন্টসগুলো ছুটি হতে শুরু করে এবং সাধারণ গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু নারীর টানে বাড়ি ফেরা শুরু করে। এবং সে কারণে কিন্তু গাড়ির সড়কে মানুষের চাপ বাড়তে থাকে এবং মানুষের চাপ বাড়ছে এবং গাড়ির চাপ বাড়ছে। ফলে কিন্তু আমরা দেখেছি যে সড়কে মোটামুটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। যদিও এসব ভোগান্তি লাঘবে ঢাকা জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ স্থানীয় যেসব পুলিশ রয়েছেন, শিল্প পুলিশও কিন্তু কাজ করছেন যানজট নিরসনে। সব মিলিয়ে মোটামুটি বলা যায় সড়কে যথেষ্ট পরিমাণে যানজট রয়েছে এবং যানজট নিরসনে পুলিশ কিন্তু কাজ করছে। একটু জানিয়ে রাখছি, এই যানজটের মধ্যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে উল্টো পথে কিছু গাড়ি চলাচল করছে। যেসব গাড়ি উল্টো পথে চলাচল করছে সেসব গাড়িগুলোর জন্য কিন্তু যানজট বেড়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু স্থানীয় পর্যায়ে যেসব অটোরিকশা রয়েছে সেসব অটোরিকশাগুলোও কিন্তু একটি যানজটের বড় কারণ হচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন পয়েন্টগুলো দিয়ে যখন তারা যাতায়াত করছে তখন কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এই যানজটের কারণে আমরা অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন সেবা নিয়ে যারা জরুরি সেবার যেসব গাড়িগুলো সেগুলোও কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়তে থাকতে দেখেছি। এবং তবে ঢাকামুখী লেন সেটি কিন্তু মোটামুটি ফাঁকা রয়েছে বলা যায়। তবে ঢাকা আরিচা মহাসড়কের আরিচামুখী যে লেন সেটি কিন্তু আসলে গাড়িতে যানজটের মধ্যেই কিন্তু রয়েছে। এবং
যানজটের কারণে কিন্তু যথেষ্ট ভোগান্তি সৃষ্টি হয়েছে। তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু যানজট এবং গাড়ির চাপ আরো বাড়বে এমনটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা যেতে চাই এই মুহূর্তে টাঙ্গাইলের কাছে। টাঙ্গাইল থেকে কাউসার জানাবেন সেখানকার পরিস্থিতি। কাউসার। আমরা এতক্ষণ শুনছিলাম মহাসড়কে সাভার এবং গাজীপুরের খবর জানতে। এবার আমরা একটু টাঙ্গাইল মহাসড়কের খবরও জানতে চাই। সেখানে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনার সেখানে কি পরিস্থিতি দেখছেন, আর দিনের সময় গড়ানোর সাথে সাথে আসলে যানবাহনের চাপটা কি বাড়তি কিনা? রোশন, আমি আছি ভুয়াপুর লিং রোড এলাকায়। আমি এখান থেকে লক্ষ্য করছি যে সময় যত গড়াচ্ছে যানবাহনের চাপ ততটাই বাড়ছে। আর এদিকে গতকাল পোশাক কারখানা ছুটি হওয়ার পর থেকে কিন্তু এই মহাসড়কে আরো বেড়ে গিয়েছে যানবাহনের চাপ। তো যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজট নেই, ফলে স্বস্তিতে উত্তরের মানুষ বাড়ি ফিরতে পারছেন। এছাড়াও আমি লক্ষ্য করেছি মহাসড়কের 3টি জায়গায় কয়েকটি বাস বিকল হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে। আর এদিকে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তারা নগর জলপাই বাইপাস, রাবনা বাইপাস এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় তারা কয়েক ঘন্টা যাবত অপেক্ষা করতেন। তারা বলছেন যে তারা বাস বা গণপরিবহন পাচ্ছেন না। তবে কেউ কেউ অভিযোগ করেছেন যে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে তারা বলছেন যে যেখানে উত্তরের ভাড়া 200 টাকা ছিল সেটা আজকে 600 থেকে 800 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এর কমে কিন্তু তারা যেতে পারছেন না, যে কারণেই কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আর এদিকে রোদও কিন্তু অনেক বেশি, যে কারণে যারা শিশু সহ ঘরমুখী মানুষ রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এদিকে গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় যমুনা সেতুতে 35,200-র অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,65,00,000 টাকার উপর। আর এদিকে এই মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন করতে মির্জাপুরের দেরুয়া থেকে যমুনা সেতু পর্যন্ত 65 কিলোমিটার এলাকায় প্রায় 750 পুলিশ দায়িত্ব পালন করছে 4 শিফটে। আর এছাড়াও যে আমার পেছনের যে সড়কটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সাসেক 2 প্রকল্পের আওতায় অস্থায়ীভাবে এই 2টি লেন ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণে যানজটটা অনেকটাই কমে গিয়েছে। আর এছাড়াও কিন্তু যমুনা সেতুতে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উভয় পাশে 2টি আলাদা মোটরসাইকেলের লেন সহ 18টি বুথের টোল আদায় করা হচ্ছে, যে কারণে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে উত্তরের মানুষ। রওশন, এই ছিল আমার কাছে যমুনা সেতু মহাসড়ক থেকে যান চলাচলের সবশেষ তথ্য। ঈদে মহাসড়কে ঘরমুখী মানুষের খবরের তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। জাতীয় ঈদগাহ ছাড়াও এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের জামাত। মুঘল আমলের মতো ঈদের উৎসবকে আরও আড়ম্বরপূর্ণ করতে জামায়াতের পরই হবে ঈদ মেলা, হবে ঈদ মিছিল। অতিথি আপ্যায়নে থাকবে মিষ্টি সহ নানা খাবারের আয়োজন। ঈদের জামায়াতের প্রস্তুতি কতটা, আর আবহাওয়া বা কেমন থাকছে সে খবরই জানাবেন নাজমুস সাকিব। ঈদের খুশির আমেজের অন্যতম ধাপ নতুন জামা জুতো পরে ঈদগাহে যাওয়া। পরিবার স্বজনের সঙ্গে নামাজ আদায় শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের সঙ্গে কাটে ঈদগাহের আয়োজন। তবে এই উপমহাদেশের যে ঈদের আয়োজন যা ছিল আরও আমেজের সঙ্গে মহা আরম্ভে উদযাপনেরও, এবার সেই আমেজ ফিরিয়ে আনতে ঈদুল ফিতর ঘিরে নেওয়া হয়েছে বাড়তি পরিকল্পনা। আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠ, যেখানে এবার প্রথমবারের মতো আয়োজন হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। এসব ঘিরে প্রস্তুতি চলছে জোরে সোরে। ইতোমধ্যে নামাজের স্থানে সামিয়ানা টানানো হয়েছে, বালু মাটিতে দেয়া হচ্ছে পানি, সমান করা হয়েছে মাটি, বসানো হচ্ছে ফ্যান ও লাইট। সামিয়ানার অংশের বাইরেও মুসল্লি বাড়লে যেন ঈদের নামাজ পড়তে পারে তার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। সেটার সামনে হচ্ছে আমরা খালি জায়গা রাখছি, যদি উপস্থিত আমরা যদি মুসল্লি বেড়ে যায় তাহলে আমরা নামাজের আলাদা যা যা ব্যবস্থাপনা করার দরকার সবই আমরা ব্যবস্থা করতেছি।
শুধু নামাজই নয়, ঠিক তার পাশেই বসবে ঈদ মেলা। নামাজের পরপর মুসল্লিরা বের হবেন ঈদ মিছিলে। অতিথি আপ্যায়নে থাকবে মিষ্টিসহ নানা খাবারের আয়োজন। এমন আয়োজন কেবল মুঘল আমলে হতো। তেমন ঈদের ঐতিহ্যই ফিরিয়ে আনতে এমন উদ্যোগ বলে জানালেন ঢাকা উত্তর সিটির এই কর্মকর্তা। আনন্দ মিছিলে আমাদের ঘোড়া থাকবে, ঘোড়ার গাড়ি থাকবে, বাদ্যযন্ত্র থাকবে, হাতি থাকবে। যে কোনো মেলায় একটা দোকান দিতে গেলে যে পয়সা দিতে হয় সেটা এখানে দিতে হচ্ছে না। এবং অনেক বাচ্চারাও গার্জিয়ানদের সাথে আসতে পারে না সম্ভবত, তাদের জন্য 2 দিনব্যাপী মেলাটা শুধুমাত্র দিনের সময় থাকবে, সকাল 9টা থেকে বিকেল 5টা বা 6টা পর্যন্ত চলবে। উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের থেকে জাতীয় ঈদগাহ কিছুটা দূরে হওয়ায় অনেকেই নামাজ আদায় করতেন স্থানীয় মসজিদে। তবে এবার কাছাকাছি হওয়ায় ডিএনসিসির বাসিন্দারা খুশি। পড়ার আশা আছে, অনেক লোকজন হবে, মিছিল হবে। এবার ঈদটা আশা করি ঢাকাতে ভালো হবে আর কি। এটার আসলে অনেক আগেই প্রয়োজন ছিল, অনেক আগে থেকে প্রয়োজন ছিল। এটা করাতে আমি মনে করি যে এখন আমাদের এদিকে যারা আমরা থাকি তাদের ক্ষেত্রে অনেক সুবিধাই হয়েছে। 1640 সালে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার প্রধান আবুল ফজল তিনি ধানমন্ডিতে বড় একটি ঈদগাহ প্রতিষ্ঠা করেছিলেন এবং মুঘলদের মধ্যে ঈদ ঘিরে যেই উৎসাহ উদ্দীপনা সেটা স্পষ্টতই দেখা যায়। এবং তারা ঈদের পরপর যে শোভাযাত্রা বের করতেন তা পুরান ঢাকা ঘুরে একেবারে চকবাজারে যেই মেলাটি হতো সেখানে গিয়ে নানা উদ্দীপনার মধ্যে পালিত হতো। ঠিক 400 বছর পর আবারও এই বাংলাদেশ সেই ধরনের একটি ঈদ দেখতে যাচ্ছে, যারই ফলশ্রুতিতে এই বাণিজ্য মেলার যে পুরাতন মাঠটি রয়েছে সেখানে এই ঈদ পালিত হবে। এবং কতটা অনড়ম্বর এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় সেটাই হয়তো বোঝা যাবে ঈদের দিন। অন্যদিকে জাতীয় ঈদগাহেও চলছে জোর প্রস্তুতি। এখানে প্রস্তুতির প্রায় 80% সম্পন্ন হয়েছে। ফ্যান লাইট সহ নিরাপত্তা ব্যবস্থারও অধিকাংশ সরঞ্জাম বসানো হয়েছে। এখানে প্রায় 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। ঈদ জামায়াত নির্বিঘ্ন করতে প্রায় 20টি সংস্থা একসঙ্গে কাজ করছে। ফায়ার সার্ভিসের হেল্প নিয়ে যে কোথাও পানি লিক করে কিনা এটা একটু পরীক্ষা করে নিব। ফাইনাল একবার চেক করবো যে কোথায় কোথায় কি করা লাগবে, ইন অ্যাডিশনাল ওনাদের কোনো রিকোয়ারমেন্টস থাকে কিনা ভিভিআইপি নিয়ে, সেগুলো আমরা দেখব। ঈদের দিনের আবহাওয়া থাকবে রৌদ্রোজ্জ্বল, তবে কাল বৈশাখীর এই সময়ে যে কোনো সময় বৃষ্টির সম্ভাবনা দেখছেন এই আবহাওয়াবিদ। ঈদের দিন বা ঈদের কাছাকাছি সময়ে বা ঈদের আগের দিন বা ঈদের দিন আমাদের সারা দেশে তাপপ্রবাহ না থাকলেও ঢাকা ডিভিশন বা তার আশেপাশে কিছু এলাকায় তাপপ্রবাহ থাকার সম্ভাবনাটা আছে। আমি কিছুদিন বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নাই। তারপরে যেহেতু কাল বৈশাখীর সময় আমাদের এটা যখন তখন হতে পারে। প্রতিকূল আবহাওয়া হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মুকাররমে হবে ঈদ জামায়াত। নাজমুস সাকিব, এখন ঢাকা। ঈদের আমেজ বইতে শুরু করেছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে। সাজানো হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, নেওয়া হচ্ছে ঈদের জামাতের প্রস্তুতিও। বিপণী বিতান থেকে শুরু করে বাজারঘাট সব জায়গায় শেষ মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতোই। সুতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। পাখির চোখে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের একটি মার্কেটের দৃশ্য এটি। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা কয়েকশো গাড়ির বহর দেখে বোঝা যাচ্ছে দরজায় কড়া নাড়ছে ঈদ। Turun dikit lah, harga bahan turun dikit, penjualan turunnya banyak. Iya. Sama aja sih, enggak, tetap saya mah. Tetap, karena kan butuh buat lebaran. 2 দশকেরও বেশি সময় পর গেল মার্চে প্রথম মুদ্রাস্ফীতির কবলে পড়ে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রায় 22 কোটি মুসলমানের বাস, যা মোট জনসংখ্যার 87%। ঈদুল ফিতর বা ঈদুল আজহা 2 ঈদের ছুটির মৌসুমকে ইন্দোনেশিয়ানরা লেবারন নামে চেনে। লেবারন নিকটে চলে আসায় মূল্যস্ফীতির মধ্যেই বাজারে ভিড় করছেন সাধারণ মানুষ। স্বাদ আর সাধ্যের ব্যালেন্স করেই চলছে উৎসবের কেনাকাটা। তিল ধারণের জায়গা নেই তৈরি পোশাক বা খাদ্যপণ্যের দোকানগুলোতে। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মধ্য দিয়ে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যেও। 29 মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় প্রশাসনিক বা ব্যক্তিগত উদ্যোগে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন ও কাতার। পুরো বিষয়টি তত্ত্বাবধান করবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল। এদিকে পুরো বিশ্বে যখন ঈদ উল ফিতরের প্রস্তুতি চলছে, তখন রমজান মাসের শেষ সপ্তাহে করাচির রাস্তায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে একদল তরুণ। नाइट क्रिकेट इसलिए इस टाइम फेमस हो रही है लास्ट के डेज में, क्योंकि 32 टीमों का 34 टीमों का टूर्नामेंट चलता है और लास्ट के ही डेज में उनके सेमीफाइनल और फाइनल।
গেল কয়েক দশক ধরে রোজার মাস এলেই এই স্ট্রিট ক্রিকেট টুর্নামেন্টে মাতেন পাকিস্তানিরা। স্থানীয়দের কাছে রীতিমতো উৎসবের সংস্কৃতিতে পরিণত হয়েছে এই আয়োজন। মূলত তারাবির নামাজের পর এই টুর্নামেন্টের খেলা শুরু হয়, চলে মধ্যরাত পর্যন্ত। সোডিয়ামের হলুদ আলোর নিচে দাঁড়িয়ে প্রতিদিনই এই টেনিস বল ক্রিকেট উপভোগ করেন স্থানীয়রা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সময় হলো বিরতির, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন বাজার। বেইজিংয়ের গেট হল অফ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠকের আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, কিছুক্ষণ আগেও বৈঠক সম্পর্কে আপনার সাথে জানার জন্য যুক্ত হয়েছিলাম। এবার জানতে চাই কতক্ষণ নাগাদ এই বৈঠক চলতে পারে, আর রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তার মহাপরিকল্পনা ছাড়াও এই আলোচনা আর কি বিষয়ে প্রাধান্য পাচ্ছে জানাবেন। রোশন, আমরা যখন আপনার সঙ্গে কথা বলছি তখন কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের আরও 2 জন উপদেষ্টা, বাংলাদেশ সরকারের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন। এই বৈঠকটিকে ঘিরে একটি বড় ধরনের ভূ রাজনৈতিক তাৎপর্য তো রয়েছে, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ এবং বাণিজ্য, এই 3টি বিষয়কে সামনে রেখে এই বৈঠকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি একটু বলি যে আসলে বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশ থেকে 2026 সালে বেরিয়ে যাওয়ার যেই কথা রয়েছে, 2026 সালে বেরিয়ে গেলে চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যেই শুল্ক সুবিধাটি পেত, স্বাভাবিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে সেই সুবিধাটি আর বাংলাদেশ পাবে না। আজকের এই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে চীন সরকারের নিশ্চয়ই এমন কোনো আলোচনা হবে যে যাতে 2026 সালের পরেও অন্ততপক্ষে 2028 সাল পর্যন্ত বাংলাদেশ যাতে শুল্ক সুবিধাটি পায়। একই সঙ্গে এখানে আরেকটি আলোচনা হবে যে এখানে পণ্য আমদানির ক্ষেত্রে যেই বিলম্বে পরিশোধের যেই সুবিধাটি, সেই সুবিধাটি নিয়ে আলোচনা হবে। অনেকগুলো সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্পে চীন বিনিয়োগ করবে, পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক পণ্য রপ্তানি করবে। গতকালই আমি বারবার বলছিলাম যে বাংলাদেশে প্রতি বছর 24 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়, সেখানে একটা বড় উল্লেখযোগ্য অংশ আম সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। যে আমগুলো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় সেগুলো সংরক্ষণের আগেই চীন রপ্তানি করে নিয়ে আসবে। এই আলোচনাটিও আজকের বৈঠকে হবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে কৃষি যোগাযোগের, কৃষি পণ্য বিনিময়ের একটা চুক্তি হতে পারে। নানা ধরনের চুক্তি নিয়ে আজকের এই বৈঠক হবে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে আজকের এই বৈঠকের পরে। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বিষয়টির দিকে গোটা পৃথিবী দাঁড়িয়ে তাকিয়ে আছে, সেটি হচ্ছে আসলে তিস্তা নিয়ে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে 2022 সালে বাংলাদেশকে যে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব দিয়েছিল চীন, সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো অগ্রগতি নিয়ে আলোচনা হয় কিনা, কোনো ইতিবাচক আলোচনা হয় কিনা, সেটি নিয়ে আমরা সবাই অপেক্ষা করছি যে আসলে এই অগ্রগতিটি আসলে কত দূর। তো আমরা অপেক্ষা করছি। বৈঠক চলছে, বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিবের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কি আলোচনা হয়েছে সেটিও আমরা জানানোর চেষ্টা করব। তো এখনকার মতো এই ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সবশেষ খবর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই খবরই আমাদের সাথে জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হয়েছে। তাৎপর্যপূর্ণ এই রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দী করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদে চলে জিকির, আসকার, কোরআন তেলাওয়াত আর দোয়া মাহফিল। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আব্দুল্লাহ।
পবিত্র শবে কদরের রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করেন মহান আল্লাহ। বলা হয় মহান সৃষ্টিকর্তা যে কয়টি রাতকে বান্দার কল্যাণের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লাইলাতুল কদরের রাত। মূলত এর সম্মান বোঝাতে একই সাথে আল কোরআন আর সূরা কদর নাজিল হয় এই রজনীতে। এজন্য শুকরিয়া আদায় মসজিদ ও বাসাবাড়িতে ইবাদত করেছেন মুসল্লিরা। সারা রাত ধরে মশগুল ছিলেন নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির আশকারে। ধর্ম বর্ণ ভিন্ন মত যে যার মতেই থাকুক না কেন, বাংলাদেশ সুখে থাকুক, শান্তিতে থাকুক, স্থিরভাবে থাকুক, সেই প্রত্যাশা নিয়ে আজকে মূলত আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আকুতি, এবং আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের মাতা পিতার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মন দিয়ে ইবাদত করবে, মন দিয়ে আল্লাহ থেকে মাফি চাই, ওর গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে। আমরাও ওটাই নিয়ে ও বিষয় নিয়ে এখানে আসছি। মুসল্লিরা বলেন মহান আল্লাহ লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়ে এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহ মুমিনের জন্য অশেষ রহমত ও নিয়ামত বরাদ্দ রাখেন। এই দুই রাকাত করে সারা রাত্র এইভাবে নামাজের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। এ রাত সম্পর্কে বাইতুল মুকাররমের খাদেম বলেন রমজান থেকে সংযম ত্যাগের শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন আর প্রয়োগ রাখতে হবে। আজকের রাত্রে ইবাদত বন্দি করতেছি, এই বন্দিগি সারা রাত্রেই চলতে থাকবে। এখানের মাঝে তারাবির নামাজ হয়েছে, আবার কিয়ামুল লাইলের নামাজ শুরু হবে। এই রাত্রটা ফজিলতের মাধ্যমে ফজরের পর্যন্ত আমরা এই মসজিদে ইবাদত বন্দিগির মাধ্যমে শেষ করব। অনেকেই ইবাদত শেষে পরিবার স্বজন আত্মীয়দের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবর জিয়ারত করেন। কবরবাসীর সকলের জন্যই দোয়া করা হয়েছে। আজকের এই দিনের উসিলায় যেন আল্লাহ তাদের সকলের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ সকলকে যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করেন। আমার ভাই এখানে শুয়ে আছে, আমার আত্মীয় স্বজনরা এখানে আছেন, তো সবাইকে জন্য দোয়া করছি আল্লাহ যাতে এই পবিত্র মহিমান্বিত রাতের উসিলায় তিনাদেরকে মাফ করে দেয়, এবং আমাদেরকেও এইখানে আসার জন্য প্রস্তুতি এখন থেকে নেওয়ার তৌফিক দেয়। মহিমান্বিত এই রজনীতে নেক হায়াতের জন্য নীরবে ক্ষমা চাইছেন অনেকেই। সঠিক ও পূর্ণাঙ্গ জীবন গঠনে এই রাতে ইবাদতের প্রতি গুরুত্ব দিচ্ছেন ওলামা মাশায়েখ ও ইসলামিক চিন্তাবিদরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। আবারও সময় হলো বিরতির। ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি। দেখছেন এখন বাজার। এবার জানাবো দেশের বাইরের খবর। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গাদের সহায়তায় $7.30 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক্স বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস, যেখানে বলা হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় 10 লাখের বেশি রোহিঙ্গার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই এই বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মানবেতর এই সংকট থেকে রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধারে বিশ্ব নেতাদেরও যুক্তরাষ্ট্রের মতো এগিয়ে আসা উচিত। এর আগে বাংলাদেশে মার্কিন সহায়তা সংস্থা USAIDর তহবিল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে খাদ্য চিকিৎসা সংকটে পড়েন কয়েক লাখ রোহিঙ্গা, কমে যায় তাদের জন্য বরাদ্দকৃত রেশনের পরিমাণও। জনগণের ভোটাধিকার নিশ্চিতে শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও ইফতারে অংশ নিয়ে এই কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সবাইকে অংশগ্রহণ করার যে সুযোগ সৃষ্টি, সেটি জনাব তারেক রহমানের নেতৃত্বে, যেহেতু ইনশাআল্লাহ দেশের মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি আগামী দিনে এই নেতৃত্ব জনাব তারেক রহমান দিচ্ছেন এবং দিবেন। সেই জন্য অতি শীঘ্র আপনারা দেখতে পাবেন জনাব তারেক রহমান এই নেতৃত্ব দেওয়ার সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ জনগণের ভোটাধিকার আদায়ের যে লড়াই, সেখানে ইনশাআল্লাহ দেশ বা বিএনপিকে এবং দেশের গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য দ্রুত দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ।
তুলার বীজ থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল, আর এ তেল পুষ্টিগুণ সমৃদ্ধ বলছে BCSIR। বিশ্বজুড়ে এই তুলা তেলের বাজার $3 কোটি বেশি। যদিও কুষ্টিয়ার দেশের একমাত্র কটন অয়েল মিল রিফাইনারি বছরের 3 মাস চালু রাখা গেলেও কাঁচামাল সংকটে বন্ধ থাকে বাকি সময়। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে তুলা চাষ বৃদ্ধির কথা বলছেন সংশ্লিষ্টরা। রাজীব শেখের ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। শ্রমিকের পায়ে দোল খাচ্ছে তুলার বীজ, রোদে শুকিয়ে যা উপযোগী হয়ে ওঠে তেল উৎপাদনে। শুরুতে চাষিদের উৎপাদিত তুলা কিনে নেন জিনাররা, পরে জেনিং মেশিনের সাহায্যে তুলা থেকে আঁশ ও বীজ আলাদা করা হয়। বীজ থেকে কুড অয়েল ও খোল বের করা হয় মেশিনে পিষে। বীজটা আমাদের স্প্লার রুমে চলে আসে, এসে এখান থেকে তেল খোল হচ্ছে। ক্রুড অয়েল বর্তমানে 90 টাকা কেজি হিসাবে, খোলটা আমরা 2300 টাকা দরে, বর্তমান 2300 টাকা দরে 50 কেজি খোল বিক্রি করছি। ভোজ্য তেল তৈরির প্রাথমিক ধাপে কুড অয়েল নিয়ে আসা হয় কটন অয়েল মিল রিফাইনারিতে। মোটরের সাহায্যে তোলা হয় নিউট্রিলাইজারে, যেখানে আলাদা হয় দূষিত অংশ। পরিবর্তন আসে রঙে। গন্ধমুক্ত হওয়ার পর এটা আবার কুলিং হয়। কুলিং হওয়ার পর 70 ডিগ্রি টেম্পারেচার নিয়ে আসার পর আমরা তেল আবার স্যাম্পল নেওয়া হয়, নিয়ে ল্যাবে টেস্ট করানো হয়। সেটা হলো সায়েন্স ল্যাবরেটরির যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলো যদি ঠিক থাকে তখন আমরা এটা বাজারজাত করি। শুধু কুষ্টিয়াতেই রয়েছে 10টি জিনিং ফ্যাক্টরি, যেখানে তুলার বীজ থেকে কুড অয়েল ও খোল উৎপাদন হয়ে থাকে। বছরে এসব মিলে কয়েক হাজার টন তেল উৎপাদন সম্ভব। তুলার তেলের যে ব্যাপক চাহিদা আছে মার্কেটে, কিন্তু সেই পরিমাণ কাঁচামাল আমাদের উৎপাদন না হওয়ার কারণে আমি বাজারও ঠিকমতো সাপ্লাই দিতে পারছি না। আমরা 4 মাস 5 মাস কাজ করে 12 মাসের বেতন তাকে দিতে হয়। তুলার বীজে 18 ভাগ তেল রয়েছে, বাকি অংশ হয় খোল। ভোজ্য তেল তৈরি প্রক্রিয়ার শেষ ধাপের উচ্ছিষ্ট অংশ ব্যবহার হয় সাবান তৈরিতে। এ তেল গুণে মানে পুষ্টিগুণ সমৃদ্ধ, কম কোলেস্টেরল যুক্ত বলছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। ব্যতিক্রমী এই ভোজ্য তেলকে বাণিজ্যিক রূপ দিতে সদিচ্ছা প্রয়োজন বলছেন তুলা উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা। তুলা এমন একটা ফসল যার কোনো কিছুই ফেলনা নয়। তুলার উৎপাদন বাড়ে, তাহলে পশুখাদ্য খোলও আমাদের যোগান দেওয়া সম্ভব হবে, আবার আমাদের যে তেলের চাহিদাও আমরা কিছু পূরণ করতে পারবো। যে পরিমাণ ফ্যাক্টরিতে জন্য কাঁচামাল দরকার সেই পরিমাণ কাঁচামাল হয় না। কিন্তু আমেরিকাতে আর্মিদের খাওয়াচ্ছে, পাকিস্তানে আর্মিদের খাওয়াচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু সোয়াবিনের থেকেও গুজরাট অঞ্চলে 14 টাকা কেজিতে দাম বেশি বিক্রি হচ্ছে। এভাবে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তুলার বীজের তেল খাবার উপযোগী হয়ে ওঠে। যদিও এ ধরনের মিলগুলো বছরের 3 থেকে 5 মাস সচল থাকে। এর অন্যতম কারণ কাঁচামালের সংকট। সংশ্লিষ্টরা বলছেন, তুলার উৎপাদন বৃদ্ধি করা গেলে সারা বছরই এ ধরনের মিল সচল রাখা সম্ভব। দেলোয়ার দোলন, এখন কুষ্টিয়া। এখন বাজারের সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছে একটু পরেই। বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন এখন বাজার। মধ্যপ্রাচ্যের সাধারণ প্রবাসীদের টার্গেট করে লাগেজ বাণিজ্য বেশ পুরনো ঘটনা। কখনো কখনো বিমানের টিকিটের লোভ দেখিয়ে, আবার কখনো আর্থিক লেনদেন করে। এই সমস্ত সবকিছুর বিনিময়ে অসাধু একটা চক্র মালামাল এয়ারপোর্ট পার করে নেন প্রবাসীদের দ্বারা। সামান্য টাকার লোভে এই পথে পা বাড়িয়ে প্রায় জেল জরিমানা সহ বড় ধরনের শাস্তির মুখোমুখি হয় এই প্রবাসীদের। আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। উন্নত জীবনের আশায় কাজের তাগিদে বিদেশে পাড়ি জমান বহু স্বপ্নবাজ মানুষ। ঈদ ও বিভিন্ন উৎসব পার্বণে বছরের বিভিন্ন সময় ছুটিতে দেশে ফেরেন প্রবাসীরা। তবে দেশে ফেরার সময় সাধারণ ও নিম্ন আয়ের কিছু প্রবাসীকে টার্গেট করে অসাধু চক্র। দেশে আসা যাওয়ার ক্ষেত্রে কখনো টিকিটের মূল্য পরিশোধ, আবার কখনো 10 থেকে 15 হাজার টাকার বিনিময়ে সাধারণ প্রবাসীদের কাজে লাগায় চক্রগুলো। প্রবাসীদের লাগেজ ভর্তি করে পাঠানো হয় স্বর্ণ, মোবাইল ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন মালামাল।
এছাড়া খাবার প্যাকেটের নাম করে দেশ থেকে ফেরার পথে ঔষধ, মাদকদ্রব্য সহ কাস্টমস নিষিদ্ধ বহু পণ্য তুলে দেওয়া হচ্ছে প্রবাসীদের লাগেজে। জানা গেছে স্বর্ণের দামের উপর নির্ভর করে এভাবেই চলে চক্রগুলোর অবৈধ লাগেজ বাণিজ্য। অর্থের লোভে অসাধু ব্যবসায়ী চক্রের এই ফাঁদে সবচেয়ে বেশি পা বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রবাসীরা। যারা এখানে গোল্ডের ব্যবসা করে মূলত এরাই এই কাজগুলো করে থাকে। ওরা সবসময় মানে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষায় থাকে। নিজের ইনকাম কম, দেশে যাওয়া লাগতেছে ইমার্জেন্সি, ওইরকম এই জন্য মূলত হচ্ছে যে আরেকজনের সামান নিলে ওই সামানের বিনিময়ে কিছু টাকা দেয় বা টিকিট কেটে দেয় বা রিটার্ন টিকিট করে দেয়, এই জন্য মানুষ আসলে কিন্তু এই যে লাগেজগুলো বহন করে। এসব পণ্য বহন করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনছেন নিম্ন আয়ের প্রবাসীরা। মুখোমুখি হচ্ছেন জেল জরিমানা ছাড়া আরও বড় শাস্তির। জানা গেছে আমিরাত থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটমুখী ফ্লাইটের যাত্রীরা এই ফাঁদে পা দিচ্ছেন হরহামেশা। বিশেষ করে বাংলাদেশি ফ্লাইটগুলো এসব চক্রের প্রধান টার্গেট। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রবাসীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ বাংলাদেশ মিশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের। প্রবাসী ভাই বোনদের কাছে একটা অনুরোধ থাকবে যে তারা প্রথমত যাতে অপরিচিত কোনো লোক যদি কোনো কিছু দেয় সেটা যাতে তারা বহন না করে, সেটা বাংলাদেশ থেকে দুবাইতেই হোক কিংবা দুবাই থেকে বাংলাদেশেই হোক। খুব যদি জরুরি প্রয়োজন হয় বা খুব কাছের কেউ যদি কোনো জিনিস দিয়ে থাকে তাহলে সেটাকে যাতে অন্তত দেখে নেন, যে নিয়ে আসার পূর্বে ভালোভাবে যাচাই করে নেন যে উনি কি জিনিস বহন করছে। অনেক ইনোসেন্ট যাত্রী হয়তো জানে না অন্যের মালামাল নিয়ে গেছে, ভেতরে কি আছে ওনারা জানেন না, সেক্ষেত্রে তারা সমস্যায় পড়েছে। তো আপনারা যাতে এই সমস্যার মধ্যে না পড়েন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যাতে বাংলাদেশ কাস্টম রুলসে কি আছে সেটিকে একটু ফলো করেন। প্রবাসীরা বলছেন নানা কায়দায় এক দেশের বিমানবন্দর পার হলেও অন্য দেশের ইমিগ্রেশনে আটক হচ্ছেন এ ধরনের যাত্রীরা। এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। তাই সামান্য অর্থের লোভে কিংবা আবেগের বশে অন্যের মালামাল বহন থেকে বিরত থাকার আহ্বান সচেতন প্রবাসীদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চীনের বেইজিং এ ডক্টর ইউনুস শি জিনপিং এর বৈঠক। আলোচনায় গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও বাণিজ্য সহযোগিতা। টানা 9 দিনের ঈদের ছুটি শুরু। কমলাপুর স্টেশন থেকে সময় মতোই ছাড়ছে বেশিরভাগ ট্রেন। মহাসড়কে গাড়ির চাপ বাড়ায় অনেক স্থানে যানজট, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। অসংখ্য যাত্রী, টিকিট পাওয়াটা একেবারে অসম্ভব। 120 টাকার টিকিট নিচ্ছে আমার 200 টাকা। 500 টাকার সিট ভাড়া, মানে যারা দাঁড়ায় যাবো তারপর 500 টাকা। 500 টাকা ভাড়া বরিশালে, এখন সেই ভাড়া 800 টাকা। বাস ঠিক মতো আসতেছে না, ইভেন কাউন্টারে কথা বললাম তাও জিজ্ঞেস করতেছে যে ওরাই বলতেছে না যে বাস কখন আসবে। মুঘল ঐতিহ্যে সাজানো হয়েছে এবার ঈদ আনন্দ। থাকছে ঈদ মেলা ও শোভাযাত্রা, রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস। এবং রোহিঙ্গাদের সহায়তার $7.30 কোটি দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমেই খরচ হবে এই অর্থ। এই ছিল এখন বাজারের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।